তো আজকে কি করব সেটা তোমরা বুঝে গেছো এতক্ষণে। পজিশন অফ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্সেস, বাক্যের মধ্যে অ্যাডভার্বের অবস্থান কোথায় হয়। এর আগের দিন অ্যাডভার্ব সম্পর্কে পড়েছিলাম, মেইনলি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, এরকম 7, 8টা 9টার মতো অ্যাডভার্বের কথা আমরা বলেছিলাম। মোটামুটি 5-6টা অ্যাডভার্ব, টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি, এগুলি কোথায় কোথায় বসে, সেন্টেন্সের কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে আজকে আলোচিত হবে। আর একটা জিনিস, যদি সময় পাওয়া যায় শেষে লেটার সম্পর্কে একটু আলোচনা করব, তোমরা ভালোভাবে শুনে নেবে। প্রথম যেটা নিয়ম আছে, অ্যাডভার্ব কোথায় হয়। একটা সেন্টেন্সে, আরো একবার বলে নিচ্ছি, ক্লাসটা হয়ে যাওয়ার পর লেখাটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবো, তোমরা ওই হোয়াটসঅ্যাপ দেখে লেখাটা তুলে নিয়ে আরেকবার ভালো করে বুঝবে। মনে করো একটা সেন্টেন্সে ভার্ব আছে, আর ভার্বটা ইনট্রানজিটিভ মানে অকর্মক, মানে ভার্বের কোনো অবজেক্ট নেই। যেমন সৈন্যটি সাহসিকতার সঙ্গে বা সাহসিকতার সাথে লড়াই করেছিল, এই একটা সেন্টেন্স। এটা ভার্ব হলো লড়াই করেছিল, লড়াই করেছিল, ফট, এটা হলো ভার্ব। এবার আমি যদি লড়াই করেছিল এইকে জিজ্ঞেস করি কি লড়াই করেছিল, কোনো উত্তর পাওয়া যাবে না। কাকে লড়াই করেছিল, কোনো উত্তর পাওয়া যাবে না। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া না যায়, তাহলে সেই ভার্বের অবজেক্ট নেই। এখানেও লড়াই করেছিল, ভার্বটার কিন্তু অবজেক্ট নেই। সাহস, তোমরা বলতে পারো লড়াই করেছিল, কিভাবে লড়াই করেছিল, সাহসিকতার সাথে। এটা কিন্তু অবজেক্ট নয়, কারণ এটা কিভাবে দিয়ে প্রশ্ন করলে এই সাহসিকতার সাথে কথাটা আসবে, এটা অবজেক্ট নয়, এটা অ্যাডভার্বিয়া। যেহেতু লড়াই করেছিল ভার্বটার অবজেক্ট নেই, সেই জন্য এই ভার্বটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন রাম খায়, একটা কথা বললাম, রাম খায়, রাম ইটস, কিন্তু খায়টা হলো ভার্ব। কি খায়, এটা কি আছে বাক্যে? নেই। কাকে খায়, আছে বাক্যে? নাই। সুতরাং এই খায় ভার্বটা হলো ইনট্রানজিটিভ। তোমরা জানো, তবু আরেকবার বললাম মনে করার জন্য। তাহলে কি হবে, দ্য সোলজার ফট, FAUGST, ফট ব্রেভলি, সাহসিকতার সাথে। দেখো তাহলে সেন্টেন্সের ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয়, তাহলে অ্যাডভার্বটা হলো এই ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। রাম তাড়াতাড়ি লেখে, রাম রাইটস কুইকলি। তপন দাদামণি ধীরে ধীরে হাঁটে, তপন দাদামণি ওয়াক্স স্লোলি। এই যে হাঁটে, কি হাঁটে, কাকে হাঁটে, এরকম কোনো শব্দ তো নেই। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে এরকম কোনো শব্দ বাক্যে নেই। সুতরাং হাঁটে ভার্বটা সেখানে ইনট্রানজিটিভ বা অকর্মক।
এবার ধীরে ধীরেটা হলো অ্যাডভার্ব, সেই জন্য ধীরে ধীরে কথাটা কোথায় গিয়ে বসলো? ইনট্রানজিটিভ ভার্বের পরে গিয়ে বসলো। তাহলে 1 নম্বর নিয়মটা আমাদের কি দাঁড়ালো? সেন্টেন্সের ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে অ্যাডভার্বটা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে, এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়মটা নিয়ে চিন্তা করতে হবে না, নিয়মটা তো আমি লিখলাম না, তোমার লিখতে হবে না, আমি 1 নম্বর দিয়ে নিয়মটা লিখে আমি তোমার কাছে পাঠাবো। এবার গেল ইনট্রানজিটিভ ভার্ব। এবার যদি ভার্বটা ট্রানজিটিভ হয়, সে সহজেই সমস্যাটির সমাধান করেছিল। এই গোটা বাক্যটার ভাগ কোনটা? সমাধান করেছিল। কি সমাধান করেছিল? সমস্যাটি। এটা হলো অবজেক্ট, অর্থাৎ এই সমাধান করেছিল ভাগটার অবজেক্ট আছে, তার জন্য এই ভাগটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভাগ। কি বলা হচ্ছে? ট্রানজিটিভ ভাগ, সকর্মক ক্রিয়া। আর অ্যাডভার্ব কোনটা? কিভাবে সমাধান করেছিল? ইজিলি। তাহলে এটা হলো অ্যাডভার্ব আর এটা হলো ভার্ব। মজার জিনিসটা দেখো, সাবজেক্ট হি, ভার্ব কি? সলভড। কি সমস্যা, কি সমাধান করেছিল? সমস্যাটি। এটা অবজেক্ট, দা প্রবলেম। সহজেই, ইজিলি। দেখো আগের সেন্টেন্সটাতে ভার্বের পরেই অ্যাডভার্বটা বসেছিল, কিন্তু যেহেতু এই সেন্টেন্সের ভার্বটা সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব, কোথায় গিয়ে বসলো? দা প্রবলেমের পরে, অবজেক্টের পরে। তাহলে দ্বিতীয় নিয়মটা কি দাঁড়ালো? কোনো একটি সেন্টেন্সে ভার্বটা যদি সকর্মক ক্রিয়া হয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হয়, তখন কিন্তু অ্যাডভার্বটা ভার্বের পরে বসে না, অবজেক্টের পরে গিয়ে বসে। কোথায় বসে? অবজেক্টের পরে। কি বুঝতে পেরেছ? বোঝা গেছে? ঠিক আছে, ঠিক ঠিক। এবার 3 নাম্বার, 2 নাম্বার নিয়মটা কি হলো? কোনো একটা সেন্টেন্সের ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া হয়, তাহলে অ্যাডভার্বটা বসবে অবজেক্টের পরে। যদি সেন্টেন্সের ভার্বটা অকর্মক ক্রিয়া হয়, অর্থাৎ তার যদি অবজেক্ট না থাকে, তাহলে ভার্বের ঠিক পরেই বসবে অ্যাডভার্বটি। হয়ে গেল 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম, খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে নিয়মটা। কোন কোন সেন্টেন্স আছে দুটো ভার্ব দিয়ে তৈরি হয়। কোন কোন সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব থাকে আর একটা প্রিন্সিপাল ভার্ব থাকে। একটা সাহায্যকারী ক্রিয়া যেটা নাকি টেন্স, মুড ইত্যাদি গঠন করে, আর একটা কাজ করা শব্দ প্রিন্সিপাল ভার্ব থাকে। যেমন দেখো,
আমি পুরো এই বাক্যটা লিখছি, হি ইজ প্লেয়িং ইন আওয়ার ক্লাব। এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব নেই, সে আমাদের ক্লাবে খেলছে। যেহেতু খেলছে, খেলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই সাবজেক্টের পরে এম ইজ আর এর মধ্যে একটা হলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে? সে আমাদের ক্লাবে খেলছে। এবার মনে করো আমি এর মধ্যে আরেকটা শব্দ ঢোকাবো, কি? সে সর্বদা আমাদের ক্লাবে খেলছে। এবার বলো তো, এই দুটো বাক্যের মধ্যে নিচের বাক্যটাতে কোন শব্দটা বেশি আছে? কে বলতে পারবে? সর্বদা। সর্বদা কথা মানে ইংরেজি কি? অলওয়েজ। ওটা কি? ওই অলওয়েজটা কি? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না প্রিপজিশন না কনজাংশন? কি? অ্যাডভার্ব। ইয়েস, ওটা কি অ্যাডভার্ব অফ টাইম। কে বললে ভাই? ও থ্যাংক ইউ। তাহলে এই যে অ্যাডভার্ব অফ টাইম, যেহেতু সেন্টেন্সের দুটো ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব, তাই তো? সেই জন্য এই অলওয়েজ কথাটা যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুটো ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা তৈরি হয়, তাহলে সাধারণত এই অ্যাডভার্বটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। তাহলে 3 নম্বর নিয়মটা কি হলো? একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি আর একটা প্রিন্সিপাল, তাহলে অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলি কোথায় বসে? এই অক্সিলারি ভার্ব এবং ডুইং ভার্বের মাঝখানে বসে। ঠিক আছে? 4 নাম্বার, আমরা অ্যাডভার্বের সংজ্ঞাতে বলেছিলাম যে ওয়ার্ড কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে কিংবা পুরোপুরি একটা সেন্টেন্সকে মডিফাই করে, তখন সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডভার্ব। তো এমন যদি কোনো ওয়ার্ড থাকে, কোনো অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্বটা কোথায় বসে ওটা দেখি। যেমন বাক্যটা দেখি সবাই পড়তে পারে কিনা। আমি উর্দুতে লিখছি, বাক্যটা উর্দু ভাষায় লিখছি। একবার বাক্যটা পড়ো, বাক্যটা পড়ো, পড়ে আমাকে বলো তাড়াতাড়ি। না না, বাংলায় বলো, যে যা লেখা আছে সেটা বলো। সে খুব কলহার বললো মনে হয়, কলহার বললো নাকি? ও থ্যাংক ইউ। বাংলা পড়তে পারিস রে? উর্দু ভাষা পড়তে পারিস তুই? আচ্ছা, সে খুব দয়ালু। এবার বলো দেখি, এখানে এই দয়ালুটা কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারে দেখি?
দয়ালুটা কোন পার্টস অফ স্পিচ? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন না ইন্টারজেকশন? অ্যাডজেক্টিভ। কে বললে ভাই? অ্যাডজেক্টিভ কে বললে? হ্যালো, ভয় নেই বলো, অনেক দূরে আছো তো, তোমাকে ধরতেও পারবো না, তুমি বলো কে বললে অ্যাডজেক্টিভ? ঠিক বলেছে, যে অ্যাডজেক্টিভ বলেছে সে ঠিক বলেছে, যে অ্যাডভার্ব বলেছে সে ঠিক বলেনি। দেখো এই দয়ালুটা কার? আমি এতক্ষণে আমি নামটা বলো। হ্যাঁ, নাম তো বলো, নাম তো বলো, আমি বললে হবে, নাম বলো। হ্যাঁ, অভিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো অভিক, সে খুব দয়ালু। এই দয়ালুটা কাকে বোঝাচ্ছে? সে কে বোঝাচ্ছে? প্রোনাউনকে বোঝাচ্ছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরিমাণ বোঝাচ্ছে, ডিগ্রি ডিগ্রি, কতটুকু দয়ালু? খুব দয়ালু। এটা হলো কি কি এই খুবটা কি? তাহলে খুবটা কি কে বলতে পারবে? অ্যাডজেক্টিভের পরিমাণ বোঝাচ্ছে। হ্যাঁ, এই খুবটা হলো অ্যাডভার্ব। যেহেতু সে দয়ালু, এই দয়ালুকে মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে? হি ইজ ভেরি কাইন্ড। যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে ঠিক তার আগেই অ্যাডভার্বটা বসে। হি ইজ ভেরি কাইন্ড। এবার আরেকটা বাক্য লিখছি, দেখো। এত দ্রুত লিখবে না, এত দ্রুত লিখবে না। এখানে যে দ্রুত কথাটা হলো অ্যাডভার্ব, কারণ লিখা ভার্বকে বিশেষিত করছে, এই জন্য দ্রুত হলো অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের পরিমাণ কত? এত। এইটা অ্যাডভার্বকে বিশেষিত, এই দ্রুত অ্যাডভার্বকে বিশেষিত করছে এত কথাটা। তাহলে কি হবে? ডু নট রাইট সো ফাস্ট। ঠিক আছে, এবারে আরেকটা, আফসোস আসছে? ঠিক আছে, আমি স্পষ্ট করে লিখতে পারি। আমি তো তোমাকে লিখে পাঠাবোই, তুমি কথাটা আমার শোনো, তাহলেই হবে। এমন হতে পারে যখন কোনো অ্যাডভার্ব একটা সমগ্র সেন্টেন্সকে বিশেষিত করে, তখন অ্যাডভার্বটি বাক্যের শুরুতে বসে। যেমন দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় পাশ করতে পারেনি। দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় পাশ করতে পারেনি। সে পরীক্ষায় পাশ করতে পারেনি, এটা হলো একটা সেন্টেন্স। আর গোটা সেন্টেন্সটাকে মডিফাই করছে এই দুর্ভাগ্যবশত কথাটা। এক্ষেত্রে এই আনফরচুনেটলি কথাটা আগে বসবে। আনফরচুনেটলি, আনফরচুনেটলি একটা কমা, হি could not pass
দ্য এক্সাম। ঠিক আছে, আরেকটা নিয়মের কথা বলছি। কতগুলি অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন অলওয়েজ, sometimes, never, seldom, often, এরকম কতগুলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে। এরা সবসময় ডু ভার্বের আগে বসে, সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্ব আছে তার আগে বসে। যেমন সে প্রায়শই বা প্রায়ই এখানে আসে। এখানে আসাটা ভার্ব, এই প্রায়ই কথাটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হি often comes here। এটা হলো যদি বাক্যটাতে কাজ করা শব্দ থাকে, কিন্তু বাক্যের মূল ভার্বটা যদি বিভার্ব হয়, সেন্টেন্সের মেইন ভার্বটা যদি বিভার্ব হয়, তাহলে কি হবে? যেমন হরেন is sometimes late। যদি সেন্টেন্সে শুধু বিভার্বই থাকে, অন্য দুভার্ব না থাকে, তাহলে বিভার্বের পরেই আর অ্যাডভার্বটা বসবে। তখন আবার ফরেন সামটাইমস ইজ লেট, এরকম বিভার্বের আগে কখনো আনা যাবে। একটা সেন্টেন্সের মধ্যে তিনটা অ্যাডভার্ব থাকতে পারে। দেখাচ্ছি মজার জিনিস, একটা সেন্টেন্সে তিনটা অ্যাডভার্ব থাকতে পারে। আমি গতকাল এখানে স্থিরভাবে কাজটি করেছিলাম। দেখো, আমি সাবজেক্ট, করেছিলামটা ভার্ব, কাজটি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার কাজটি করেছিলাম কখন করেছিলাম? গতকাল। অ্যাডভার্ব অফ টাইম, এডিটি। কোথায় করেছিলাম? এখানে, এডিপি, অ্যাডভার্ব অফ প্লেস। আর কিভাবে করেছিলাম? স্থিরভাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, এডিএম। সংক্ষেপে লিখলাম,
অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। তিনটা অ্যাডভার্ব আছে এই সেন্টেন্সটাতে। এখানে আমি কাকে আগে বসাবো, কাকে পরে বসাবো, এটারও একটা নিয়ম আছে। দেখো সাবজেক্টটাকে বসালাম, আই ডিড, বাক্যের নিয়ম অনুসারে। তারপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, দা ওয়ার্ক। এবার তিনখানা অপেক্ষা করছে, তিনটা অ্যাডভার্ব অপেক্ষা করছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমি কাকে কিভাবে বসাবো? এখানে দেখো সবসময় এই নিয়মটাকে ফলো করতে হয়। এম পি টি, সবাই একবার বলো এমপিটি, বলো আনমিউট করে বলো এমপিটি, আবার বলো। হ্যাঁ, তার মানে আগে বসবে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। এই জন্য এটাকে এমপিটি বলেছে। তাহলে ম্যানার কথা স্থিরভাবে, স্টেডিলি, STADILY, স্টেডিলি। তারপরে প্লেস, আই ডিড দ্য ওয়ার্ক স্টেডিলি, প্লেস কোথায়? হিয়ার। আর তারপর সবার শেষে ইয়েস। কখনো কখনো এই যে অ্যাডভার্ব অফ টাইম, সেটা সেন্টেন্সকে বিশেষিত করার জন্য শুরুতেও বসতে পারে। এটার লিখিত রূপটা আমি তোমাদের কাছে পাঠাবো, তোমরা তুলে নিতে পারো। এটা কিন্তু খুব কাজে লাগবে তোমাদের। এই বিষয়টা এখানেই রাখছি, পজিশন অফ অ্যাডভার্ব। এরপরে আজকে আরো একবার বলে দেই, ঘোষ্টন বারান্দা। এটা কিন্তু পড়তে হবে না। এখন লেটার সম্পর্কে একটা জিনিস আলোচনা করছি, তোমাদের দুটো লেটার করতে হবে। এখন কে যোগ দিল কি না? দীপেন্দ্র নারায়ণ। দীপেন্দ্র নারায়ণ। এখন কে যোগ দিলে ভাই? না দিলেই পারতে। তোমরা ব্যক্তিগত চিঠি লিখেছিলে। তোমার ব্যক্তিগত চিঠি মানে তোমার বন্ধু, এর আগে আমরা অভ্যাস করেছিলাম, তোমার বন্ধু তোমাকে জন্মদিনের নেমন্তন্ন করে, মানে তুমি তোমার বন্ধুকে জন্মদিনের নেমন্তন্ন করে চিঠি পাঠাও। অনেকে তোমাকে চিঠি লিখেছে। এবার যেটা আমরা অভ্যাস করব, তার টাইটেলটা দেখো এরকম, ভালো করে দেখবে। ইয়োর friend, FRIEND, your friend has invited you সুমা বর্মন on his birthday, মনে করো তোমার বন্ধু, সাপোজ তোমার বন্ধু তোমাকে তার জন্মদিনে নেমন্তন্ন করেছে, রাইট হিম এ লেটার। এবার তোমাকে একটা চিঠি লিখতে হবে, রাইট হিম এ লেটার accepting, ACCEPTING, accepting or ডিক্লাইনিং, মানে নেমন্তন্ন স্বীকার করে কিংবা নেমন্তন্ন প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান মানে কি, না তোর জন্মদিন আমি তোর বাড়ি যাবো না, এরকম নয়। তোমার একটা বিশেষ অসুবিধার জন্য তুমি তার বাড়ি যেতে পারবে না, হয় লিখবে, সেটা উল্লেখ করা থাকবে প্রশ্নেই, অ্যাকসেপ্টিং না ডিক্লাইনিং। তোমাকে আগে বুঝতে হবে যে কি বলেছে, অ্যাকসেপ্টিং না ডিক্লাইনিং, মানে স্বীকার করে কি প্রত্যাখ্যান করে। accepting or declining the invitation. এই জাতীয় চিঠি তোমাকে দুটোই শিখতে হবে, অ্যাকসেপ্টিং ও শিখতে হবে, অ্যাকসেপ্টিংটাও শিখতে হবে, ডিক্লাইনিংটাও শিখতে হবে।
এবার হয়তো দেখা গেল চিঠিটা তোমার প্রশ্নে তুলে দেওয়া আছে, এবার বললো ওই চিঠিটার উত্তর লিখো। আর তাহলে যেমন হয়, আমি আগেই বলেছিলাম যে তুমি চিঠি লিখছো, তোমার ঠিকানা এখানে দেখো, এটা হলো হেডিং, মাথা ভাঙ্গা বা উপরে আমলাপাড়া। সবাই শুনে নাও, কোথায় কি হবে, কমা দাড়ি কমারও বিষয় আছে। আমলাপাড়া, এরপরে ফুল স্টপ হবে না, এরপরে কমা। মাথা ভাঙ্গা, এরপরেও কমা। যদি মাথা ভাঙার পরে কোচবিহার লেখো, নাও লিখতে পারো, কোচবিহার লেখা শেষ, তারপরে ফুল স্টপ। মনে করো তুমি কোচবিহার লিখবে না, তাহলে এই আমলাপাড়ার পরে কমা, মাথা ভাঙার পরে ফুল স্টপ, তারপরে নিচে ডেট। আজকে মনে করো 12, 11, 20। তারপরে বন্ধুর কাছে ডিয়ার XYZ, বন্ধুর নাম, এখানেও কিন্তু একটা কমা দিতে হবে, এখানেও একটা কমা দিতে হবে। তারপরে সবার নিচে যখন লিখবে ইয়োর্স এভার বা যাই লেখো না কেন, এরপরেও একটা কমা। এবার যার কাছে পাঠাবে, এর আগে কিন্তু অনেকটা আমারও কিছুটা গন্ডগোল হয়েছিল, যাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছি তার নামটা উপরে লিখি নাই, এখানে অন্য একটা নাম ঢুকিয়ে দিয়েছিলাম, সেটা আমারই ভুল হয়েছিল। এবার দেখো, তুমি যাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো, যার কাছে চিঠিটা পাঠাচ্ছ, প্রথমে তার নাম, এই যে টু লিখে XYZ, তারপরে এখানে কমা, তারপরে তার বাবার নাম, এখানেও কমা, পোস্ট অফিস, এখানেও কমা, জেলা, এখানে ফুল স্টপ, নিচে একদম মাঝখানে, এখানে কোনো ফুল স্টপ নয়, একদম সবার শেষে, ঠিকানার সবার শেষে গিয়ে ফুল স্টপ। চিঠিগুলি আমার লেখা আছে, চিঠিগুলি আমি পাঠাচ্ছি। যেমন মনে করো বলেছে অ্যাকসেপ্টিং লেটার, যে প্রিয় মুখ বা প্রিয় XYZ, আমি খুব খুশি তোমার নেমন্তন্নের চিঠি পেয়ে। I am very happy to get your letter of invitation. My parents have already given me permission to attend the party. I can't tell you how nice I feel thinking of the celebration. তোমাকে আমি বলে বোঝাতে পারছি না, জন্মদিনের আনন্দের কথা ভেবে আমি কি মজায়, কি আনন্দ, সুখানুভূতি না আমার হচ্ছে। I am going to your house on that day. ওই দিন আমি তোমার বাড়ি যাচ্ছি। প্লিজ ওয়েট ফর মি অ্যাট দ্য বাস স্টপ। আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করো ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। উইথ লাভ, ভালোবাসার সাথে, ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু। এইভাবেই লিখতে হবে। সবচাইতে ভালো কথা, চিঠি লেটার মুখস্থ না করে আগে বাংলাটা করে নাও, তারপরে বাংলাটার অনুবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।